গতকালকে আমরা পড়ছি হচ্ছে নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষ দিয়ে ওইটার গঠন পড়ছি, তাই না? এখন এই নিডোসাইট কোষের ভিতরে যে থলিটা থাকে, থলিটার নাম কি ছিল? নেমাটোসিস্ট থলি, তাই না? কোষটার নাম ছিল নিডোসাইট কোষ, আর যে থলিটা ছিল থলিটার নাম কি? নেমাটোসিস্ট আবার কয়েক রকমের হইতে পারে, এটার উপর ডিপেন্ড করে। নেমাটোসিস্ট 4 প্রকার। কয় প্রকার স্যার? তো সূত্রকের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? মানে যে সুতাটা যে থাকে, একটা সূত্রক ছিল না, সুতা পেঁচানো, সুতার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করছে। ভাগ করে নাই, মানে আবিষ্কার করছে। কোন বিজ্ঞানী? দেখতো বিজ্ঞানীর নাম বার্নার। তবে সাবধান, এখানে দুইটা মান আছে। উনি নিডারিয়া পর্বে, কোন পর্বে স্যার? নিডোসাইট কোষ কাটতে কাটে থাকে, নিডারিয়া পর্বে থাকে না? তো নিডারিয়া পর্বে উনি 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করেন। 23 পাঁচ সিস্টার দাও। কিন্তু আমাদের নিডারিয়া পর্বে আমরা কোন প্রাণী নিয়ে পড়তেছি? হাইড্রা। হাইড্রার মধ্যে কি 23 ধরনের থাকবে? অবশ্য কম থাকবে। হাইড্রার মধ্যে থাকে হচ্ছে 4 ধরনের, 5 সিস্টার দাও। তাহলে হাইড্রায় নেমাটোসিস্ট পাওয়া যায় কয় ধরনের? 4 ধরনের। আর নিডারিয়া পর্বে নেমাটোসিস্ট পাওয়া যায় কয় ধরনের? 23 ধরনের। কথা বলতে পারছি? এখন এইটা রিটার্নে আসে 4 ধরনের নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ রিটার্নে আসে। তো নামগুলো স্যার একটু উচ্চারণ কঠিন কঠিন, ওটা একটু কঠিন লাগতে পারে, একটু অগোছল পড়া। আচ্ছা, ফার্স্টেই যে নেমাটোসিস্টের নাম, এটা নাম দিয়েছে স্টিনোটিল। কিটিল। আর এক নাম দাও পেনিট্রেন্ট। কিটেন্ট, পেনিট্রেন্ট। আচ্ছা, পেনিট্রেন্ট এটা আসছে পেনিট্রেশন থেকে। পেনিট্রেশন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে গুঁতা দেওয়া, বা সহজ কথা ছুরি দিয়ে মানুষ ঘাই দেয় না, আঘাত করে না? তো ছুরি যে পেটের ভিতরে ঢুকে যায়, এই জিনিসটা বলে পেনিট্রেশন। কি বলে? কোনো জিনিসের ভিতরে ঢুকে যাওয়ারে বলে পেনিট্রেশন। দেখ আমরা পড়তেছি স্যার, হাইড্রা কয় ধরনের নেমাটোড থাকে বললাম? 4 ধরনের মধ্যে এটাই সবচাইতে বড়, বৃহত্তম লেখে, বৃহত্তম 5 সিস্টার রাখা। সবচেয়ে বড় কোনটা স্যার? হাইড্রা 4 ধরনের স্টিনোটা। এখন আসে স্যার, এটা সূত্রকটা, এটা সূত্রকের যে প্রাণ, মানে একটা সূত্রক থাকে না, আমরা তো পড়ছিলাম যে সূত্রক থাকে। আর এই যে ধরো এটা হচ্ছে সূত্রক, সুতাটা যে থাকে, সুতার যে মাথাটা আছে না, সুতার মাথাটা খোলা থাকে। কি থাকে স্যার? আমি কি এখানে লাগাই দিছি না খোলা আছে? খোলা। তো খোলা থাকে, তার একটা কারণ আছে স্যার। কারণ এই স্টিনোডিলের মধ্যে কি থাকে স্যার? হিপনোটক্সিন, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন থাকে, বিষাক্ত পদার্থ থাকে। তো তুমি যখন সূত্রকটা দিয়ে কেউ আঘাত করবা, তো যদি খোলাই না থাকে বিষ বাড়িতে পারবে না, এই জন্য খোলা থাকে। তাহলে উন্মুক্ত শব্দ রাখবা, উন্মুক্ত শব্দ রাখবা। আচ্ছা, তারপরে স্যার এখানে আমরা পড়ছিলাম কিনা গত ক্লাসে, নেমাটোসিস্ট যখন পড়ছিলাম তখন নেমাটোসিস্টের মধ্যে কাটা ছিল কিনা স্যার? বড় কাটা বার, ছোট কাটার নাম কি ছিল? বারবিউল। তো ওদেরও এখানে কাটা থাকে। তো ওদের কাটা থাকে, দেখ দাও কি কি কাটা? বার্ব থাকে আর বারবিউল থাকে। তো বার্ব কয়টা থাকে এটা আমরা কালকে বুঝলাম, 3টা বার্ব থাকে। আর বারবিউল কয়টা থাকে? 3টা, আর অসংখ্য। তবে কয় সারি থাকে? 3 সারি। প্রত্যেক সারির মধ্যে অসংখ্য ছোট ছোট কাটা থাকে। তবে কয় সারি থাকবে? বারবিউল কিন্তু 3টা না, 3 সারি। তাহলে বারবিউল থাকে 3 সারি, আর বার্ব থাকে কয়টা? 3টা। আর এদের ভিতরে হিপনোটক্সিন থাকে, কিন্তু বাকি আরো 3টা পারবো না। আসো, ওই 3টার মধ্যে কোনো হিপনোটক্সিন থাকে? আপনাদের, আমরা তো জানি নেমাটোসিস্টে কি থাকে, হিপনোটক্সিন থাকে না? এটা দিয়ে তো সে মাইরা ফেলে। কিন্তু খালি এই স্টেনোডিল নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন থাকে, বাকি 3টার মধ্যে থাকে না। আমরা পার্থক্য লিখে দেবো, আপাতত দাগাও। তারপর স্যার, যেহেতু এটার মধ্যে বিষাক্ত পদার্থ থাকে, তাহলে এটার কাজ কি হবে? অন্য প্রাণীর মেরে ফেলা, অবশ করে ফেলা। কাজটা একটা ঠিক দাও। কাজ কি? দাগ দাও অজ্ঞান আর অবশ করা। অজ্ঞান আর অবশ শব্দটা দাগ দাও। তাহলে স্টেনোডিলের কাজ হচ্ছে এটা। প্রত্যেকটা গঠন লিখবা আর কাজ লিখবা। এবার আসো, একটা গেল, বাকি আরো 3টা আছে না? 2 নম্বরটার নাম হচ্ছে বল ব্যান্ড বা ড্যাজ মুনিম। নাম কি? আচ্ছা, বলছে এগুলো অপেক্ষাকৃত ছোট, আমরা দাগাবো না এটা। কি বলছে? বল ব্যান্ড নেমাটোসিস্ট কি বলছে? অপেক্ষাকৃত ছোট বলছে। আমার কি বলছে একেবারে ছোট? না, একেবারে ছোট বললে দাগাইতাম, ছোট বলছে জন্য দাগাবো না। কিন্তু স্যার এটা সূত্রকটা খাটো, দাগ দাও। সূত্রক কেমন স্যার? খাটো। এই যে সাইডটা ছবি দেওয়া আছে, ছবি দেখলে বুঝতে পারবে। খেয়াল করো, এটা কি স্যার? স্টেনোটিল। এটা কি? বল ব্যান্ড। এটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, আর এটার নাম হচ্ছে স্টিরুলিন গ্লুটিনেন্ট। কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? তুমি দেখো স্টেনোটিলের যে সূত্রকটা, সূত্রটা কি খাটো না লম্বা? কিন্তু বল ব্যান্ডের যে সূত্রক, এটা কি লম্বা না খাটো? খাটো, এটা বলতে খাটো। দেন এবং মোটা স্থিতিস্থাপক গেলে দাগানো লাগবে না, তোমাদের এটা দাগাইতে হবে কাটাবিহীন। কি বিহীন? কাটাবিহীন শব্দ দাগবা, কাটাবিহীন। তুমি দেখো এটার মধ্যে কাটা আছে না নাই? এই যে স্টেনোটিলের মধ্যে কাটা আছে না নাই? এই যে আছে। কিন্তু এটার মধ্যে কি কোনো কাটা আছে? না, দেখা যাচ্ছে ফ্রেশ একদম। কাটা আছে এটার মধ্যে? কাটাবিহীন। এবং এটার শিষ্যরাও কি থাকে? বদ্ধ। কিন্তু এর আগে শিষ্যরা কি বদ্ধ ছিল না মুক্ত ছিল? তার একটা কারণ আছে। এটার মধ্যে কি বিষাক্ত পদার্থ থাকে? আমি বলছি বিষাক্ত পদার্থ কোনটা থাকে? খালি স্টেনোটিল। এটার মধ্যে হিপনোটক্সিন থাকে। আর হিপনোটক্সিন কি করে? অন্য প্রাণীর মাইরা ফেলে না। তো এটার মধ্যে যদি হিপনোটক্সিন থাকে, এই জন্য শিষ্যটা কি থাকবে? খোলা থাকবে, কারণ এটাতে বিষটা বাইর হয়ে যাবে। বাট এর মধ্যে থাকে না, এই জন্য এটা শিষ্য কি থাকে না? মুক্ত থাকে না, কি থাকে? বদ্ধ। আচ্ছা, দেন এই ক্যাপসুলের ভিতরে এটা নাকি পেঁচায় থাকে। তো একটা প্যাচ থাকে, যখনই হচ্ছে সে নিক্ষিপ্ত হয়, তখন একটা শব্দ দাগ দেয়, কর্ক স্ক্রুর মতো সে খুলে যায়। এমসিকিউতে আসে যে কোন নেমাটোসিস্টের ক্ষেত্রে, কোন নেমাটোসিস্টের ক্ষেত্রে সূত্রটা কর্ক স্ক্রুর মতো খুলে যায়? কোন? বল ব্যান্ড। বল ব্যান্ড আরেক নাম কি? ড্যাজমোনিম।
বলবেন আরেক নাম কি ড্যাসমোনিক। আচ্ছা এবার আসো, এটা কাজ কি? এটার মধ্যে কোনো বিষাক্ত পদার্থ আছে, কোনো তরল পদার্থ আছে না? তাহলে এর কাজ হবে সূত্রটা দিয়ে সেখানে পেঁচায় ধরে, কি করে সে মারতে পারে না, পেঁচায় ধরে আটকায় ফেলতে পারে। তাইলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আঁকড়ে ধরা, তা আঁকড়ে শব্দ রাখবে। এটা দিয়ে সে মারে না, মারে কোনটা দিয়ে স্যার? স্টেনোটিল দিয়ে, কারণ এটার মধ্যে কি থাকে? হিপনোটক্সিন। কথা বলতে পারছি? এবার আসো 3 নাম্বারটা, ছোট ছোট দুইটা পড়া, কিন্তু নামগুলো স্যার উচ্চারণগুলো কঠিন আমাদের জন্য, নতুন যেহেতু মনে রাখতে কষ্ট হবে। স্ট্রেপটুলিন গ্লুটিনেন্ট বা আরেক নাম হলো ট্রিকাস আইসোরাইজা। আপাতত এটা মনে রাখার দরকার নাই, আপাতত এটা মনে রাখো, এটার নাম কি? আর এটার নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই দুইটা কথাই মনে রাখো। আচ্ছা গ্লুটি, স্যার গ্লুটি শব্দটা আসছে গ্লু থেকে, গ্লু মানে কি আঠা না? তো এটা এই দুইটার মধ্যে আঠা থাকে, কি থাকে? প্রথমটার মধ্যে কি থাকে? হিপনোটক্সিন, তাই না? বিষাক্ত পদার্থ থাকে, ওই যে হিপনোটক্সিন। এটার মধ্যে কোনো পদার্থ থাকে না, এটার মধ্যে আঠা থাকে, এটার মধ্যে আঠা থাকে। হ্যাঁ হ্যাঁ বলো। প্রতিটা কোষ না স্যার, এটা তো থলি। ভিন্ন ভিন্ন, ভিন্ন না হইলে আর পত্রের শিখেন বুঝো না, এক হইলে তো আমরা কালকে পড়ে ফেলছিলাম। নেমাটোসিস কয় প্রকার বললাম? 4 প্রকার, প্রত্যেকটা আলাদা আলাদা গঠন, দেখো না, একটা দেখতে এক এক। তাহলে স্টেপলিন গ্লুটিনেন্ট দেখো, মানে এটার বৈশিষ্ট্য কি স্যার? এটা সূত্র কি বলছে? সূত্র লম্বা থাকতো এবং সুতো দেখতে দেখা যায়, তুমি ছবির দিকে তাকাও, সুতো কি খাটানো লম্বা? লম্বা, কিন্তু এটা খালি খাটো ছিল, তাই না স্যার? এটা খাটো, এটা সূত্র কি লম্বা? আবার এটার সূত্রকের মধ্যে কাটা আছে না নাই? কিন্তু এটা সূত্রকের মধ্যে কাটা আছে, এটার কাটা আছে না নাই? কিন্তু না স্যার, এটা সূত্রকের মধ্যে কাটা নাই। কাটা আছে, কাটার নাম কি? বার। কিন্তু সুতার মধ্যে কি কোনো কাটা আছে? তো এটাই একমাত্র সূত্রযুক্ত, সরি কাটাযুক্ত সূত্র, সূত্রযুক্ত কাটা না। আচ্ছা যাই হোক, তাহলে সূত্রক লম্বা এবং এখানে বলছে যে কাটাযুক্ত শব্দ একদম। তাহলে এই সূত্রকের ভিতরে কাটা থাকে কার স্যার? স্টেপটুলিন গ্লুটিনিন। আচ্ছা, এবং এর বাট সুগঠিত নয় একদম। কি সুগঠিত নয়? এখন প্যাচ লাগবে একটা সাথে আরেকটা, আমি একসাথে লিখে দিব, চারটার একসাথে আমি নোটের মধ্যে লিখবো। বাট সুগঠিত, বাট কোনটার বলি মনে আছে? ঘোড়াটারে কি বলি মনে আছে? ঘোড়াটারে বাট। দেখো তো এটা কি এরকম কোনো বাটা আছে? এটা এরকম কোনো বাটা আছে? তাহলে এটারও বাটা আছে না? তাহলে এই দুজনে বাট আছে না নাই? নাই। এই যে দেখো এটার মধ্যে লেখা থাকবে বাট সুগঠিত নয়, লেখা আছে কিনা? ওইটা তো কোনটা কোনটা বলবেন্টার এখানে বাট সুগঠিত নয় লেখা ছিল। বাট নাই, কি কইছে যে মোটা একটা জায়গা আছে, দেখো না, এটা বাট। হ্যাঁ ওইটাই বাট। বাট কি বললাম? সূত্রটা যে জায়গায় একটা মোটা হয়ে যায় ওই জায়গাটার নাম বাট। আচ্ছা তাহলে দিছো এটা। এবার শীর্ষ দেশ কি বলছে? এর আগেরটাকে উন্মুক্ত ছিল না বদ্ধ ছিল? কেন স্যার? কারণ ওটার মধ্যে কোনো তরল পদার্থ থাকে না। বাট এটার মধ্যে কি থাকে স্যার? গ্লু থাকে, গ্লু তরল পদার্থ থাকে। ও আঠালো একটা রস ক্ষরণ করে। কথা বলতে পারছি? এই জন্য তো নাম কি হয়েছে? এই যে গ্লুটিনেন্ট। গ্লুটিনেন্ট কেন গ্লুটি? গ্লুটিন মানে তো গ্লু। তাহলে একটা আঠালো রস থাকে, রসটা বাইরে হওয়ার জন্য তা তোমার তোমার একটা কলমের শীষ আছে, কলমের শীষ যদি বন্ধ করে রাখো কলমের কালি বের হবে না। তাহলে ওর মধ্যে আঠালো রস আছে এবং এটা বাইর করার জন্য কি থাকে? শীর্ষদেশ মুক্ত না বদ্ধ? মুক্ত। এখন এটার কাজ কি? যেহেতু বললাম আঠালো রস ক্ষরণ করে, তাহলে কাজ হচ্ছে চলতে সহায়তা করবে আর শিকারে আটকাইতে সহায়তা করবে। আঠা যদি থাকে, আঠার মধ্যে শিকার আইসা পড়লে যাইতে পারবে না, আটকা পড়ে যাবে। আর তা আটকাইতে পারে আর চলাচল করতে সহায়তা করে। ওই গত ক্লাসে বলছিলাম যে 5 জাতি যে আঠালো রস ক্ষরণ হয় সেটা দিয়ে আটকে থাকে। আচ্ছা এবার হচ্ছে স্টেরিলিন গ্লুটিনেন্ট। কি গ্লুটিনেন্ট? আচ্ছা মানে এইটা লাগবে স্যার, এটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। দেখছো আমরা সবচেয়ে বড়টার পাশে স্টার দিছি আর সবচেয়ে ছোটটার পাশে স্টার দিছি। সবচেয়ে বড়টার নাম কি ছিল? স্টেনোটিল। আর সবচেয়ে ছোটটার নাম কি? স্টেরিওলিন গ্লুটিনেন্ট। স্টেরিওলিন। এটা সূত্র কি লম্বা না খাটো? এটা সূত্র লম্বা, তবে এটার ভিতরে আবার কিন্তু কাটা থাকে না। আচ্ছা বাদ সুগঠিত না সুগঠিত না এটা দেখাইছি একবার। ও শীর্ষ দেশে কি উন্মুক্ত, এটা উন্মুক্ত, এটা উন্মুক্ত। স্যার এটার কাজও কি? এটার কাজও সেম কাজ, যেহেতু এটার নামও গ্লুটিনেন্ট, আঠালো রস ক্ষরণ করে, এটাতে কি করে? শিকার আটকাতে সহায়তা করে। তাহলে আমি সবগুলো আবার একসাথে লিখি, একসাথে একটা বক্স করে লিখি, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। খেয়াল করো কয় ধরনের ছিল আমার? 4 ধরনের। টপিকের নাম দিলাম বিভিন্ন ধরনের কি স্যার? নেমাটোসিস্ট। একসাথে লিখলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা কি কি আছে স্যার? কোনটা কোনটা দিয়ে লিখবো? আচ্ছা আমি পাশাপাশি লিখি। 1 নাম্বারটার নাম ছিল স্টেনোটিল। হ্যাঁ স্টেনোটিল, স্টেনোটিল। তারপরটার নাম ছিল বল ব্যান্ড, তাই না? বল ব্যান্ড। তারপরটার নাম ছিল স্ট্রেপটুলিন, স্ট্রেপটুলিন গ্লুটিনেন্ট, তাই না? গ্লুটিনেন্ট। আরেকটা নাম হচ্ছে স্টেরিওলিন, স্টেরিওলিন গ্লুটিনেন্ট।
আচ্ছা, পার্থক্যর বিষয়গুলা খেয়াল করো। এই কথা কয় না স্যার, পার্থক্যের বিষয়গুলো আমাকে একটা বই দাও, নতুন বই দাও, একটা নতুন বই। আচ্ছা, পার্থক্যের বিষয়গুলো আমি একটা একটা করে লিখতেছি, তাহলে খেয়াল করো তুমি। ফার্স্টে আমি যে জিনিসটা নিয়ে লিখবো, সূত্রক নিয়ে লিখি। হ্যাঁ, উপরে আমি একটা পয়েন্ট দিতেছি, সূত্রক। সূত্রক, তো বলো তো সূত্রক কার কোনটা ছিল? এটা সূত্রক ছিল লম্বা, এটা সূত্রক ছিল খাটো, এটা সূত্রক ছিল লম্বা, আবার এটা সূত্র কি স্যার? লম্বা। এভাবে একসাথে মনে রাখলে একবার ভুল হবে না। ওকে, তারপরে সূত্রকে কাটা, কিসে কাটা? সূত্রকে কাটা, সূত্রকে কাটা এর নাই, এর নাই, কিন্তু এটার আছে, তাই না? সূত্রকে কাটা আছে, এটার আবার। তারপরে মনে আছে বাটার, সরি, দুইটা ওই বড় কাটাগুলোর নাম ছিল বার, ছোট কাটার নাম কি ছিল? বারবিউল। তাহলে বার প্লাস বারবিউল, বারবিউল। বাদ প্লাস খালি কার আছে স্যার? স্টেনোডিল। এটারও নাই, এটারও নাই, এটারও নাই। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর আসে হিপনোটক্সিন। কি টক্সিন? হ্যাঁ, লিখতেছি স্যার, একটা করে আমি লিখবো সবগুলো। হিপনোটক্সিন, হিপনোটক্সিন খালি কার আছে? এটার আছে। হিপনোটক্সিন এটার, এগুলো তো নাই তো জানি। আচ্ছা, নাই। এটা এইভাবে না লিখে আরো বেটার কি জানো? হিপনোটক্সিন না লিখে কার কি থাকে এটা আমরা একটা পয়েন্ট করে লিখে লিই। একজনের হচ্ছে গ্লু থাকে, মানে আঠালো রসক্ষরণ করে, কার কাজ কোনটা এটা লিখবো। আচ্ছা, তাহলে বাটেরটা লিখে ফেলি। বাট, বাট কার আছে স্যার? এর বাট সুগঠিত না সুগঠিত নয়? বাট সুগঠিত। এর বাটও কি? সুগঠিত। বাট বাকি দুইটা কি ছিল? সুগঠিত নয়, সুগঠিত নয়, অসুগঠিত, সুগঠিত নয়, সুগঠিত নয়। আর কি আছে স্যার? কাজ, কাজ না, কাজ ছাড়া আর কিছু আছে? আর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, কাজটাকে লিখে ফেলি। এটার কাজ, এটার কাজ কি ছিল? অবশ করা, তাই না? অবশ করা, অবশ করা। এটার কাজ হচ্ছে জড়িয়ে ধরা, আটকে রাখা, তাই না? আটকে রাখা, আটকে রাখা। আর এটার কাজ কি? এটা হচ্ছে রস ক্ষরণ করে, আঠালো রস, আঠালো, আঠালো রস ক্ষরণ করে, আঠালো রস ক্ষরণ করে। তারও কাজ কি স্যার? আঠালো রস ক্ষরণ করে। বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য এর মধ্যে কি থাকে? এটা সবচেয়ে কি ছিল? বৃহত্তম, তাই না স্যার? এটা সবচেয়ে কি? ক্ষুদ্রতম। কর্ক স্ক্রুর মতো কোনটা ছিল? এটা ছিল কর্ক স্ক্রুর মতো প্রেস খোলে, তাই না স্যার? আর কিছু আছে এটার কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে স্টেপটুলিনের? না, কোনো বিশেষ বৈশিষ্ট্য না, না থাকলে না, একটা না থাকতেই পারে। তাহলে স্যার এবার মনে রাখাটা ইজি না স্যার? কথা বুঝতে পারছো? পারলে একটা ছবি তুলে ফেলো, গ্রুপে দিয়ে দিও। তোমরা একজনে তুলে দিয়ে দিলে হয়তো। অবশ্য আমার এখানে ভিডিও রেকর্ড আছে, ওখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই। ও, একটা মেইন পয়েন্ট বাকি আছে, শীর্ষ দেশ। কি দেশ? আচ্ছা, আমার লেখা জায়গা আছে, আমার শীর্ষ দেশ। কার শীর্ষ দেশ স্যার? সূত্রকে শীর্ষ দেশ, তাই না স্যার? সূত্রকে শীর্ষ দেশ। তারটা কি ছিল? উন্মুক্ত। তারটা কি? বদ্ধ। এটারটাও কি? উন্মুক্ত। আবার এটারটাও কি? উন্মুক্ত। ঠিক আছে স্যার? এবার ইজি হয়ে গেছে না পড়াটা একটা? 8 মিনিট মনে রাখলে তুমি রিটেনই একদম ইজিলি লিখে ফেলতে পারবা। 4 ধরনের নেমাটোসিস একদম পার্থক্য আকারে। আটকে রাখ। আচ্ছা বাবা, আমি দিয়ে দিব, তোমাদের আর তোলা লাগবে না। আমার এখানে ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে, আমি ওখান থেকে দিতে হয়েছে। এবার আসো নেক্সট পড়াই। তোলা হয়েছে স্যার? তুইলা কভার করতে পারবো না, মেইন পয়েন্টটা তুইলা রাখো, এই শব্দগুলো তুইলা রাখো, বই থেকে দেখে দেখে তুইলা ফেলো, তাহলে তো হয়ে গেছে। বুঝো নাই? বইয়ে লেখাই আছে। আমার কথা হচ্ছে আমি তোমার দেখাই দিলাম, তুমি বাসায় গিয়ে সুন্দর করে সাজাই ফেললো। নেক্সট চলে আসো। নেমাটোসিস যে সূত্রক আছে, এটা কেমনে নিক্ষেপ হয়? এই সুতোটা কেমনে নিক্ষেপ হয় এটা আমার জানা লাগবে। সূত্রটা, তারা যে আক্রমণ করে, অন্য প্রাণী যে আক্রমণ করে, কেমনে আক্রমণ করে, কেমনে মারে, এটা আমার জানতে হবে। আচ্ছা, তো নেমাটোসিস সূত্রক নিক্ষেপ, এটা দেখতো, এটা নাকি একটা রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। বাবা বাবা, যা লাগাই দিচ্ছে। দেখতো এটা একটা কি প্রক্রিয়া? আচ্ছা, এখন যান্ত্রিক প্রক্রিয়া কেন? যেটা যন্ত্রের মতো চলে, ধরো আমি হাত এমনি নাড়াইতেছি, এটা একটা যন্ত্রের মতো চলতেছে। আর যেই প্রক্রিয়ার মধ্যে রাসায়নিক যৌগ লাগে, ওটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এটা একই সাথে কি কি প্রক্রিয়া? রাসায়নিক। তার মানে তুমি কি কোনো একটা শিকার ধরতে যাবা, তোমার হাত পা নাড়াইতে হবে না? সে কোষিকা দিয়ে অন্য প্রাণীর আক্রমণ করবে, তাহলে হাত পা নাড়াইতে হবে, তাহলে যান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু এখানে একটা রসক্ষরণ করা লাগে, বা আমরা দেখছিলাম বিভিন্ন রাসায়নিক যৌগ আছে, এজন্য এটা কি প্রক্রিয়া? একটা রাসায়নিক প্রক্রিয়া। এখন আসো কেমনে হয়। ফার্স্টে দেখো, যখন শিকার বা শত্রু সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিউরোসাইট কি হয় স্যার?
উদ্দীপ্ত হয়। তার মানে প্রথমে কি হবে স্যার, নিউরোসাইট উদ্দীপ্ত হবে। নিউরোসাইট টের পাবে যে আশেপাশে কি আছে, শিকার আছে। নিউরোসাইট একটা কোষ না, এই কোষটা টের পাবে যে আমার আশেপাশে কি আসছে, এখন খাবার আসছে, শিকার আসছে, আমি কি করা লাগবে, শিকার করা লাগবে। তাহলে 1 নম্বর পয়েন্ট সে কি হবে, উদ্দীপ্ত হবে। আচ্ছা 2 নম্বর পয়েন্ট কি হবে, যে শিকার যখন হাইড্রার কোষ শিকার কাছাকাছি হয় তখন কি হয় স্যার, দাগ দাও, পানি বেদ্য ক্ষমতা বেড়ে যায়। কোষ শিকার নিকটবর্তী শব্দটা দাগ দাও, কি বেদ্য ক্ষমতা বেড়ে যায়, পানি বেদ। পানি বেদ্য ক্ষমতা মানে কি, বেদ্য মানে বেদ করার ক্ষমতা, আর পানি বেদ্য মানে পানি বেদ করার ক্ষমতা। তার মানে যেটা হয়, কোষ শিকার ভিতরে, কোষের ভিতরে পানি ঢুকতে আর বাইরে হতে পারে বেশি। কথা বলতে পারছি, যখনই শিকার কাছাকাছি আসে তাহলে কি হয়, তার কোষের ভিতরে পানি ঢুকতে পারে, তাহলে পানি বেদ্য ক্ষমতা বেড়ে যায়। এতে কি হয় স্যার, এতে যেহেতু পানি বেদ্য ক্ষমতা বেড়ে গেছে, পানি ভিতরে ঢুকবে না, ঢুকবে না, পানি ঢুকে যায়। দাগ দাও, দ্রুত পানি প্রবেশ করায়, যার কারণে পানি প্রবেশ করলে চাপ বেড়ে যাবে না, এবং এই চাপের নাম হচ্ছে অবিশ্রবণিক চাপ। কি চাপ, কেন স্যার অবিশ্রবণিক চাপ, কারণ কোষ ঝিল্লি আছে, আর কোষ ঝিল্লি আমরা জানি অবিশ্রবণে কোষ ঝিল্লি লাগে না, বৈষম্যবেদ্য পদ্মা, কোষ ঝিল্লি বেদ করে পানি প্রবেশ করছে, জন্য কি চাপ বলি, পানি। তুমি দেখো এখানে স্টুডেন্ট আছে ধরো তোমরা 15 জনের মতো, তো হঠাৎ করে যে 10 জন স্টুডেন্ট আরো ভিতরে ঢুকে, চাপ বেড়ে যাবে না। তো এখানে কি হয়েছে স্যার, ফার্স্টে কোষটা উদ্দীপিত হয়েছে, তারপরে কি হয়েছে, ওই যে কাছাকাছি যখন আসছে তখন কি হয়েছে, পানি বেদ্য ক্ষমতা, তারপরে কি হয়েছে, পানি প্রবেশ করছে, প্রবেশ করতে কি হয়েছে স্যার, অবিশ্রবণিক চাপ বেড়ে গেছে। আর তখনই হচ্ছে একটা রাসায়নিক পদার্থ খরিত হয়, এই পদার্থের নাম রাখবে পলিগামা গ্লুটামেট, পাশিস্টার দিয়ে রাখবে, পলিগামা গ্লুটামেট একটা রাসায়নিক পদার্থ। তাহলে কখন খরিত হয়, যখন অবিশ্রবণিক চাপটা বেড়ে যায়। এরপরে কি হয়, এখনো কিন্তু শিকার ওর নিউরোসিল দিয়ে স্পর্শ করে নাই, মনে আছে আংটা, ওই যে ট্রিগারের মতো একটা ছিল, ওটা কি বলতাম, নিউরোসিল, ওইটার মধ্যে টাচ করলে কি হয়ে যায়, থলিটা খুলে, ওই অপার গুলাম ঢাকনা খুলে যায়। এখনো কিন্তু ঢাকনা খুললে কি বের হয়ে আসবে, ওই সূত্রটা, সূত্র কি এখন আছে না পেশাই আছে, যখনই ঢাকনা খুলবে সূত্র থাকবে না, বাইরে হয়ে আসবে, ওই যে বাইরে হয়ে আসছে, দেখছো, অপার গুলাম খুলে গেলে এটা বাইরে হয়ে আসবে। এখনো কিন্তু নিউরোসিল স্পর্শ করে নাই, ঠিক যখনই নিউরোসিল কি করবে, স্পর্শ করবে, অপার গুলাম থাকবে না, খুলে যাবে। আচ্ছা অপার করলাম মানে কি, দরজা না, এখন দরজা যদি খুলে যায় পানি কি থাকবে না, পানি আবার প্রবেশ করবে। এর আগেও পানি প্রবেশ করছিল, বাট এর আগে কিন্তু দরজা দিয়ে প্রবেশ করে না, কি দিয়া, ধরো এই দেয়াল বন্যা হয়েছে, ধরো এখন আমাদের আশেপাশে, আমি দরজা টরজা সব বন্ধ করে রেখেছি, আমার দরজা এগুলো সব ওয়াটারপ্রুফ, মানে পানি ঢুকতে পারবে না। তাও দেখবা দেয়াল চুইয়েছি, কিছু পানি আসবে না। তো প্রথমে তো পানি ঢুকছে না, ঢুকে নাই কেন, পানি বেদ্য ক্ষমতা বেড়ে গেছে এজন্য। তখন অল্প অল্প পানি ঢুকছিল, তখন কি দিয়ে পানি ঢুকছে, কোষ ঝিল্লি দিয়া, এজন্য এটার চাপ কি ছিল, অবিশ্রবণিক চাপ। কিন্তু এবার আমাদের শিকারটা কারে স্পর্শ করছে, নিউরোসিল যখন স্পর্শ করছে, এবার তো দরজাটাই খুলে গেছে, অপার গুলাম মানে দরজা না, দরজা খুলে গেছে। এবার কি পানি আগের মতো অল্প ঢুকবে না, একবারে দল বাইটা পানি ঢুকবে। হ্যাঁ, তখন হচ্ছে দ্রুত পানি প্রবেশ করে, দরজা খুলে দিলে পানি বেশি প্রবেশ করবে, তখন আবার চাপ বেড়ে যায়, তখন এটার আমরা বলি হাইড্রোস্ট্যাটিক চাপ, পাশিস্টার চাপ। তাহলে একটা চাপের নাম হচ্ছে অবিশ্রবণিক চাপ, আর একটা চাপের নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক। হাইড্রো মানে কারে বোঝায়, পানি। আচ্ছা হয়েছে স্যার। আর যখনই হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায় তখন সূত্র কি হয়ে যায়, নিক্ষিপ্ত হয়, নিক্ষিপ্ত থাকতো। এখন স্যার এগুলো যখন পরীক্ষা আসবে, কথা হয় না, পরীক্ষা যখন আসবে তখন কি তোমরা ইয়া করবা, এভাবে রিডিং আকারে লিখবা না স্যার, রিডিং আকার না লিখে কিভাবে লিখবা আমি বলে দিই একটু। ফার্স্টে কি লিখবা, এই যে ফ্লোচার্ট আকারে কি লিখবা, নিচে নিচে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল লিখা হলো, ঠিক আছে, এটা লিখবা। হ্যাঁ হ্যাঁ, না না, ফার্স্টে তো লিখবা যে উদ্দীপকের পানিটা হচ্ছে হাইড্রা, হাইড্রা কোন কোষের মাধ্যমে শিকার করে, ইন্ডোসাইট কোষের মাধ্যমে, এরপর লিখবা নিচে, কথা বুঝতে পারছো, আমি জ্ঞান আনন্দ বললাম না। তারপরে ফার্স্টে কি লিখবা, ওই যে কি দিয়ে শুরু করবো আমরা, কি দিয়ে শুরু হয়েছিল আমাদের কথাবার্তাটা, ফার্স্টে কি লিখবা, কোষ শিকার নিকটবর্তী হবে, তাহলে হইলে কি হবে, নিউরোসাইট কি হবে, উদ্দীপিত। তাহলে যে ফার্স্টে এটা লিখবা, যখন কোনো শিকার, কি লিখবা, যখন কোনো, না না নাম্বার না, ফ্লোচার্ট আকারে, শিকার কার কাছাকাছি আসে, নিউরোসাইট, বা নিউরোসাইটের না, হাইড্রার কাছাকাছি আসে, কার কাছাকাছি, শিকার হাইড্রার, হাইড্রার কাছাকাছি আসে, কাছাকাছি আসে, তখন একটা তীর চিহ্ন দিবা, দিয়ে লাগবা কি, নিউরোসাইট কোষ কি হয়, সমস্যা নাই স্যার, হুবু তো আমি বই তো লেখাই আছে, আমি তোমার জাস্ট বুঝে দিতেছি যে কি লিখবা। নিউরোসাইট কোষ কি হয়, উদ্দীপ্ত, কি বলো, তীর চিহ্ন দিয়ে রাখবা। আচ্ছা তারপরে কি, উদ্দীপিত হয়েছে, এরপরে কি হয় স্যার, স্যার যখন আরেকটু কাছে আসে তখন কি হয় স্যার, একটু বেশি কাছাকাছি আসলে পানি বেদ্য ক্ষমতা বেড়ে যায়, তারপর লিখবা তখন হবে
পানিবেদ্য ক্ষমতা বেড়ে যাবে। বলো বলো কি বলতাম? হ্যাঁ তা কি বলতেছি, বললাম তো তীর চিহ্ন দিয়ে লেখার জন্য, ফ্লোচার্ট বললাম না? তাইলে পানিবেদ্য ক্ষমতা বেড়ে যায়, কি বেড়ে যায়? আমি লিখতেছি তীর চিহ্ন দিয়ে। এখন যদি তুমি জিজ্ঞেস করো স্যার 1 2 দিয়ে লিখবো কিনা, তাহলে এটা কেমন হবে? তুমি তো দেখলে আমি তীর চিহ্ন দিয়ে লিখতেছি। এইভাবে লেখার সুবিধা কি? স্যার জিনিসটা একবার সুন্দর স্পষ্ট করে দেখতেছে যে কোনটার পরে কোনটা হইতেছে। আর তুমি যদি রিডিং আকারে লেখা রাখো, যে নিউজ পেপারের মতো, বই রিডিং এর মতো, স্যার নিজে বুঝবে না কি লেখছো, তখন দেখবা 3 জায়গায় দেড় দিয়ে চলে গেছে। অথচ এটা লেখলে সবাই লাগবে রিডিং আকারে, অথচ তোমরা কয়েকজন লাগবে ফ্লোচার্ট আকারে, তখন স্যারের এই জিনিসটাকে নজরে পড়বে না। তুমি আমার বলো সবাই কেমনে লিখবে? পুরো রিডিং আকারে লিখে রাখবে না, হঠাৎ করে স্যার দেখবে একটা স্টুডেন্ট এসে এমনি লাগছে, তখন স্যারে তোমার সম্পর্কে কি নেগেটিভ ধারণা নিবে না পজিটিভ নিবে? তাহলে আমি কি বললাম এটা? মানে এটা বলার পর তুমি আমার কথা তীর চিহ্ন বারবার বলতেছো। পানিবদ্ধ ক্ষমতা কি যাবে? বেড়ে যাবে। পানিবদ্ধ ক্ষমতা বেড়ে গেলে কি হয়? অভিশ্রমণিক চাপ বেড়ে যায়, তাই না? না, পানি প্রবেশ করে, কি হয় স্যার? হ্যাঁ, তাহলে নেমাটোসিস্টে বা নিউরোসাইট কোষে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে। পানি প্রবেশ করলে কি হয় স্যার? অভিশ্রমণিক চাপ বেড়ে যায়। এবার বুঝতে পারছো কেমনে লিখবা? তারপরে একটা কি পদার্থ গঠিত হয়? রাসায়নিক পদার্থের নাম কি? পলি গামা গ্লুটামেট। যাই হোক, এভাবে লেখা নিবে পুরোটা, লাস্টে একবার এভাবে পুরোটা পেজের মধ্যে এভাবে লেখা দেখবে। এভাবে লেখা অল্প, বাট পুরো এক পেজ পুরো যাবে, দেখতো কি সুন্দর লাগবে লেখাটা। আর তোমার যদি মনে হয় যে তুমি তেরামি করবা, তুমি ওই রিডিং আকারে লেখবা, লেখো, আমার কি সমস্যা নেই। এখন আসো, নেমাটোসিস সূত্র যদি একবার নিক্ষিপ্ত হয়, মজার বিষয় একবার যদি নিক্ষিপ্ত হয়, এটা দিয়ে আর কাজ করা যায় না। তার মানে একটা সুতো কয়বার নিক্ষেপ করা যায়? একবারই। এই যে বুলেট যেরকম একবার নিক্ষেপ করলে আর বুলেটে ব্যবহার করা যায়, এটা কিন্তু ব্যবহার করা যায় না। তো এটা এরকম যে সূত্র একবার নিক্ষিপ্ত হইলে সেটাকে আর নিউরোসাইটে ফিরিয়ে আনা যায় না, এটা শেষ, এটা হারায় যায়। তাহলে এখন কি করবা? ওই নেমাটোসিসটারে কি করবা? ওই সূত্রটারে কি করবা? তো বলছে যে আবার ব্যবহারও করা যায় না, কিংবা ওই একই নিউরোসাইট আর কোন নেমাটোসিস সৃষ্টি করতে পারে, ওই কোষের মধ্যে আর নেমাটোসিস থলি আর কাজ করবে না। একটা নিউরোসাইট কোষের মধ্যে একটা থলি থাকে না, ওই থলিটার মধ্যে তো সুতাটা থাকে, তো সুতাটা দিয়ে যখন একবার শিকার করে ফেলছো, পরে আর এই সুতাও ব্যবহার করা যায় না, থলিটার আর ব্যবহার করা যায় না। তাহলে কি করবা? তখন ওই কোষটা আবার বাদ হয়ে যায়। যে পিস্তল আর কাজ করা যায় না, পিস্তলটা রেখে দেওয়া যাবে, তখন ওই নিউরোসাইটটা কি হয় স্যার? ওই ওদের দেহের ভিতরে একটা গর্ত ছিল কিনা, গ্যাস্ট্রোভাস্কুলার গব্বর বলছিলাম কিনা, একটা গর্ত, ভিতরে গর্ত, গ্যাস্ট্রোভাস্কুলার গব্বর, কারণ এটার মধ্যে কি হয়? পরিপাক হয়। ওইটার মধ্যে চলে যায়, গ্যাস্ট্রোভাস্কুলার গব্বরে চলে যায়, গিয়ে হজম হয়ে যায়, পরিপাক হয়ে যায়, কি হয়ে যায়? ওর পেটে চলে যায়, সহজ কথা। ওর পেটের নাম কি? সিলেন্টারন না? সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার গব্বর, ওখানে যে হজম হয়ে যায়। তাহলে স্যার বলে, যদি এভাবে যদি খাবার প্রত্যেকবার খাবার গেলে একটা করে কোষ নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে কি হবে? এভাবে একদিন তো সে আবার না খায় মারা যাওয়া লাগবে, কারণ যদি ওর পিস্তলে না থাকে, ও আবার শিকার করবে কেমনে? এখন পরবর্তী লেখা আছে 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ, মনে আছে ওর 7 ধরনের কোষ থাকে, এর মধ্যে একটা কোষ আছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এই কোষটা ইচ্ছাকৃতভাবে যে কোনো কোষে পরিণত হতে পারে। ইচ্ছা করলে জনন কোষ হয়ে যেতে পারে, এই কোষ ইচ্ছা করলে নিউরোসাইট কোষ হয়ে যেতে পারে, ইচ্ছা করলে পুষ্টি কোষ হয়ে যেতে পারে, যে কোনো কোষ হতে পারে। তো যেহেতু নিউরোসাইট কোষটা হারাই গেছে, আর ব্যবহার করা যাইতেছে না, তখন 48 ঘন্টার মধ্যে নতুন একটা ইন্টারস্টিশিয়াল কোষ কি কোষ হয়ে যায়? নিউরোসাইট। তখন ওই নিউরোসাইট কোষ আবার ব্যবহার করা যাবে। কথা বলতে পারছি? তার মানে এটা ওদের কি কোষ? ব্যাকআপ কোষ বলা যেতে পারে, তাই না? সে ব্যাকআপ দিয়ে রাখে। তাহলে কত ঘন্টা? 48 ঘন্টা 25টা দিয়ে রাখে। তাহলে হাইটের নতুন নিউরোসাইট কোষ প্রতিস্থাপিত হয় কার মাধ্যমে? ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে স্যার, নেক্সট পেজে কি আছে দেখো তো। নেক্সট পেজে পার্থক্য নিয়ে যেতে পারো নিবা, ঠিক আছে? দেন এখানে আসো, দেখো গ্যাস্ট্রোডার্মিস বা অন্তঃত্বকের কোষ। কালকে কি আমরা কোষ পড়ছিলাম না? কাল কিন্তু আমরা কোষ পড়ি না। হাইডার কোষ কয় ধরনের ছিল? এক জায়গায় 7 ধরনের, এক জায়গায় 5 ধরনের। তো আজকে আমরা এই কোষগুলো পড়বো, যে হাইডার, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস কোষ। তো এপিডার্মিসে ছিল 7 ধরনের কোষ, এই যে এই 7 ধরনের কোষ, আজকে 7 ধরনের পড়বো। অলরেডি কোনটা পড়ে ফেলছি বলো তো? ইন্ডোসাইটটা পড়া লাগতেছে না, বাকি 6টা পড়বো। এই 6টা পড়লে অটোমেটিক এই 6টা কি হয়ে যায়? পড়া হয়ে যায়, কারণ প্রায় সেম পড়ে একবারে। তো আসলে আমরা পড়ি, এই যে এপিডার্মিসেরটা পড়বো আগে, তারপরে যাবো গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস কি ত্বক? বহিত্বক। আগের পেজে পিছনের দিকে ব্যাক করো আবার। এপিডার্মিস বা বহিত্বকের কোষগুলো। তো হাইড্রার সারা দেহে নাকি একটা পাতলা আবরণ থাকে, কিসের আবরণ? দাগ দাও। এপিডার্মিসটা কিউটিকলের আবরণ থাকে। কিসের আবরণ? তো এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে এগুলো আমরা জানি, 7 ধরনের। এবং এটা আছে ছবি আঁকা লাগে, কিছু করার নেই, আঁকতে হবে আপনাকে। হ্যাঁ, এটা আসবে পরীক্ষায়। হাইড্রার এপিডার্মিসের কোষগুলো ছবি আঁকো, তাহলে পুরোটা আঁকতে হবে। আর লিখতে বলে লিখতে হবে, পুরোটাই, কারণ এটার মধ্যে পুরোটাই আঁকতে হবে। পুরোটার মধ্যে 7 ধরনের কোষ আছে, কিছু করার নাই। মানে আসলে আমার ক্ষেত্রে চিত্র আসলাম দিতাম হলো আপনার, কারণ আঁকতে যে টাইম নষ্ট হইতো, তাই না? সৃজনশীল আসে 8টা, তুমি দিবে 5টা, দিয়ে একটা স্কিপ করতে পারো। কেউ যদি মনে হয় যে আমি আঁকতে পারবো, তাহলে আঁকো, সমস্যা নেই। তার সব পেশি আবরণী কোষ, তো যখন রিটেনে আসবে ছবি আঁকতে বলবে না, তখন রিটেনের জন্য লিখবা, সমস্যা নেই। কি আবরণী কোষ?
তার নাম শুনলেই বোঝা যায়। এখন আমরা কার কোষ পড়তেছি, এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিস? এপিডার্মিস কোন দিকে থাকে, ভিতরে না বাহিরে? বাইরে। তো বাইরের একটা কোষের নাম বলছে পেশি আবরণী, তার মানে সে আবরণ তৈরি করে। তাহলে পেশি আবরণী কোষ এটা নাকি অন্যান্য 7টা কোষ আছে না, 7টা কোষের তুলনায় সবচেয়ে আকারে বড় থাকে এবং অধিক থাকে একদম। তাহলে হাইড্রার থাকুক, হাইড্রার কোন কোষটা সবচেয়ে বড় থাকে? এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এবং সবচেয়ে কি থাকে, বেশি থাকে। আচ্ছা এই যে এখানে দেখো আমি তোমাদের ছবি দেখাই, এপিডার্মিসের এই পেশি আবরণী কোষ কোনটা। এখানে বলতো কোন কোষটা সবচেয়ে বড় লাগতেছে, হলুদ কালারের কোষটা না, এই কোষটা হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে স্যার, এবং এটাই দেখো সবচেয়ে বেশি আছে, 1টা 2টা 3টা 4টা, এর থেকে যতগুলো কোষ আছে এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা, পেশি আবরণী। তো সবচেয়ে বেশি আর অধিক কোনটা থাকে, বড়। আচ্ছা এখন বলছে এটা কোন আকৃতি, কি আকৃতি, দাগ এটা নাশপাতি আকৃতি। যদি এখানে আকৃতি অনেকগুলো দিত তাহলে আমরা দাগাইতাম না, খালি একটা বলছে তো এই জন্য দাগাইছি। নাশপাতি না, কোনাকার আসবে না, নাশপাতি আসবে। বাবা আসলে তো আমি দাগাইতাম। আসো তারপরে এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর সে থাকে। তো সম্পূর্ণ পুরুত্ব শব্দটা দাগটা, সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপশব্দটা দাগটা। সম্পূর্ণ পুরুত্ব বরাবর কি বোঝাইতেছে আমি বলি। স্যার দেখো আমি যদি এপিডার্মিসটা হিসাব করি তাহলে কই থেকে কই পর্যন্ত হয়, ধরো আমি কাউন্ট দেখাই, এইখান থেকে তো এপিডার্মিসটা শুরু, কই যে শেষ হবে এই যে এখানে এপিডার্মিস শেষ। ঠিক আছে, এটা কি মেসোগ্লিয়া, এই জায়গাটার নাম কি মেসোগ্লিয়ার নিচে কি বাবা, গ্যাস্ট্রোডার্মিস। তো গ্যাস্ট্রোডার্মিসের ছবিতে এখানে দেয় নাই, এই জায়গাটা কি ডার্মিস। এখন তুমি আমার বলো এখানে একটা কোষ আছে না নাই, তো এটা কি একেবারে এপিডার্মিসের পুরো সম্পূর্ণ পুরুত্ব বরাবর গেছে না অর্ধেক পর্যন্ত আছে? এটাও কি এপিডার্মিসে পুরোপুরি গেছে নাকি একটু কম আছে? তারপর আর আছে, আর কোষ এখানে দেখা যাইতেছে না, এই যে এখানে আছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ কি এপিডার্মিসে পুরোপুরি গেছে না এখানে চ্যাপ্টা হয়ে আছে? এগুলো স্নায়ু কোষ, একে পুরোপুরি গেছে। বাট তুমি আবার চিন্তা করো এটা কি কোষ, পেশি আবরণী কোষ। এইটা এপিডার্মিস শুরু এখান থেকে, এপিডার্মিস শেষ এখানে। ঠিক দেখো আমাদের এই পেশি আবরণী কোষ সেও শুরু এখানে শেষ এখানে, তার মানে এপিডার্মিস যতটুকু মোটা ঠিক পেশি আবরণী কোষ ঠিক ততটুকু লম্বা। কথা বলতে পারছি? এটাই বলছে সে পেশি এপিডার্মিস সম্পূর্ণ পুরুত্ব বরাবর থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা নেক্সট আর কি বলছে। আচ্ছা এখন আসো এই কোষের কি কি আছে, একটা বড় নিউক্লিয়াস দাগ দাও। নরমালি কোষে তো নিউক্লিয়াস থাকবেই, আর কিন্তু নিউক্লিয়াস একটা, কোষ গহ্বর অনেকগুলো। এই শব্দটা নিউক্লিয়াস থাকবে একটা, তবে কোষ গহ্বর কয়টা, অনেকগুলো। ছবি যদি আমরা দেখি অনেকগুলো কিনা দেখো, এই দেখো এটা হচ্ছে কোষটা, এই কালোটা কি নিউক্লিয়াস, কিন্তু কোষ গহ্বর কি একটা না অনেক, দুইটা দেওয়া আছে, দুইটা দুইটা বা দুইয়েরও বেশি থাকতে পারে। তার মানে কোষ গহ্বর কি একটা না অনেকগুলা। আর আমরা জানি প্রাণী কোষে কোষ গহ্বর কয়টা থাকে, থাকে না থাকে না, থাকে না। যদি থাকে থাকলে অনেকগুলো ছোট ছোট থাকে, আর উদ্ভিদ কোষে একটা থাকে অনেক বড়। এবং কোষের অন্যান্য সকল অঙ্গাণু বর্তমান, এটা দেখানোর দরকার নেই, অন্যান্য সব অঙ্গাণু থাকতেই পারে, মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে গোলগি বডি, এগুলো দেখানোর দরকার আছে। আচ্ছা এখন আসো এই কোষের বাইরে, বাইরে শব্দটা দাগ দাও। বাইরের প্রান্তে মিউকাস দানা থাকে, কি থাকে স্যার? আর ভিতরের প্রান্তে দাগ দাও, অভিক্ষেপ দেখা যায়। কি দেখা যায়? অভিক্ষেপ গুলার বলে পেশিলেজ বা পেশি প্রবর্ধক। তাহলে বাইরে থাকে মিউকাস দানা আর ভিতরে থাকে পেশি প্রবর্ধক। কি প্রবর্ধক? ছবি দেখলে ক্লিয়ার হবে, নাহলে কিছুই বুঝবা না। দেখো স্যার এইটা কোষের কি প্রান্ত, এটা বাইরের দিক না, এটা কোন দিক, ভিতরের দিক। এটা কি মেসোগ্লিয়া, আরো ভিতরে কি কি গেলে কি পাবা, গ্যাস্ট্রোডার্মিস। তো তুমি দেখো পেশি মনে করছো বাইরের দিকে দানা আছে না নাই, গোল গোল দানাগুলোর নাম কি দানা দিছে, মিলছে না মিলে নাই? ভিতর দিকে দেখো তো সুতার মতো করে আছে কিনা, আছে কিনা, এগুলোর নাম হচ্ছে পেশি প্রবর্ধক। কথা বোঝাতে পারতেছি? তাহলে পেশি প্রবর্ধক আর মিউকাস দানা কোন কোষে থাকে? পেশি আবরণী, নামে তো পেশি, তো পেশি আবরণী কোষে থাকবে। এমসিকিউতে এইভাবে আসে, পেশি প্রবর্ধক কোন কোষে থাকে। আচ্ছা এখন এই পেশিলেজ এগুলো নাকি সুতার মতো, আমরা দেখাইলাম এগুলো কার মতো, সুতার মতো। কি দিয়ে তৈরি? মায়োনিন দিয়ে তৈরি। মায়ো মানে মাসল, মায়ো মানে কারে বোঝায়, মাসল। আচ্ছা এবার আসো নেক্সট আসো যে কোষিকায় বেশ বড় এবং চাপ এবং কয়েকটা করে নিউরোপ্লাস্ট, এগুলো তোমার দাগানোর দরকার নাই। তুমি নিউরোপ্লাস্ট শব্দটা দাগ দাও, দাগ দাও পরিস্ফুটনরত নিউরোসাইট, পাশে স্টার দিয়ে রাখো। তো কালকে বলছিলাম না নিউরোসাইট কোষ, তা হাইড্রা নিউরোসাইট কোষ তো আছে এটা জানি, বাট যখন নিউরোসাইট কোষটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই, মাত্র বড় হইতেছে, পরিস্ফুটন হইতেছে, তখন ওই নিউরোসাইট বলি না, কি বলি, নিউরোপ্লাস্ট। আর নিউরোপ্লাস্ট মানে কি, ছোট নিউরোসাইট বা নতুন নিউরোসাইট কোষ বলতে পারো। এখন আসো এই পেশি আবরণী কোষ সে বিভাজনে সক্ষম, বিভাজন শব্দ দাগ দাও, তার মানে সে কোষ বিভাজন করতে পারে। অবশ্য কাজ স্যার যখন আমার 7টা কোষ আসবে, তুমি কি একটা নিয়ে কি একবার পিএইচডি করে ফেলবা? না, এত লেখা যাবে, এত বেশি লিখতে গেলে তো দেখা যাচ্ছে 7 কোষ নিয়ে লিখতে গেলে কত পেজ হয়ে যাবে। একটা নিয়ে 1 পেজ লেখে, 7 কোষ নিয়ে 7 পেজ, তুমি রচনা লিখতে আসবা? তাই আমার কি করতে হবে, বেসে বেসে মেইন মেইন পয়েন্ট করে লিখবো। তোমার এখানে আমি যদি তোমার 10টা শব্দ দাগ দিই, তুমি 5টা লিখবা, বেশি লেখা যাবে, বেশি লেখলে শেষ করতে পারবা না। আবার কি লেখা লাগবে, কাজও লেখা লাগবে। তো কাজ তো অনেকগুলো, তুমি সব লিখবা, 2টা কাজ লিখে দেবে। কি কাজ? যেহেতু এটা পেশি আবরণী কোষ, সে কি তৈরি করবে, আবরণ তৈরি করবে। তাহলে 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, আবরণ শব্দটা খালি থাকবে।
দেওয়া আবরণ পুরো লাইন দেখা যাবে না, খালি আবরণ শুধু থাকবে। তারপরে মনে আছে ওর মধ্যে দানা ছিল, মিউকাস দানা, এই টাইমসে কিন্তু প্রচুর আসে। এর মিউকাস দানা কিউটিকল তৈরি করে, আর কিউটিকল নামে সে ল আছে, ল মানে কি লিপিড, লিপিড হলে কি হয় পিচ্ছিল, লেখা আছে পিচ্ছিল। তাহলে ওর মিউকাস দানা, আর মিউকাস আমরা জানি মিউকাস কপ নাম শুনতো না, মিউকাস মানে কপ, মিউকাস কি হয় পিচ্ছিল হয়। আচ্ছা দেন আসো স্যার, সে কি ধারণ করে নিউরোব্লাস্ট কোষ, আর নিউরোসাইট কোষ কই থাকে আমরা জানি কোষিকায় থাকে, নিউরোসাইট কোষিকা দিয়ে সে মারে না। আচ্ছা তারপরে আসো ওর মধ্যে যে পেশি প্রবর্তন ছিল, পেশি প্রবর্তনের কাজ কি, পেশির কাজ কি সংকোচন প্রসারণে, যে আমাদের হাত হাত পায়ে পেশি আছে না নাই, আমরা হাত পা নাড়াচাড়া করাই না, তাহলে কি করে দাগ দাও সংকোচন প্রসারণ শব্দটা দাগ দাও সংকোচন প্রসারণ। তারপরে আসো পরবর্তীতে 5 নম্বর পয়েন্ট, লাগবে না দাগানোর দরকার নাই, এইটা লাগবে 6 নাম্বার মিউকাস দানা, একটু আগে দাগাইছো না, আরেকটা আছে মিউকাস দানা নিয়ে এই শ্বসন, এটা পাশিষ্টাতে রেখে এমসিকিউতে আসবে যে কোনটা ওর শ্বসনে সহায়তা করে, মিউকাস দানা। গেল এই কোষটা গেল। এবার ইন্টারস্টিশিয়াল কোষ, অন্যগুলা ছোট ছোট পড়া, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাই সবচেয়ে বড় পড়াশোনা, এইটুকু ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে এতটুকুই। বাট পুরা লাইন দাগানো লাগবে না, দেখো পুরা দাগায় ইয়া করে ফেলছে না, এত দাগাইতে হবে না, আমি দেখাবো কি কি দাগাইতে হবে। ইন্টারস্টিশিয়াল কোষ তো বলছে এগুলো পেশিয়াবনী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, এইগুলো পরীক্ষা আসবে না স্যার, কোনোদিনই আসবে না, বাট তুমি পড়াটা কিন্তু মিলাইতে পারবা ছবির সাথে। বলছে কার, পেশিয়াবনী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, ছবির সাথে মিলিয়ে দেখায় অন্তর্মুখী সরু প্রান্তের। দেখো স্যার এটা পেশিয়াবনী কোষ না, এটা কোন দিক, এটা কোন দিক, ভিতরের দিক, তো ভিতরে মানে তো অন্তর্মুখী, বাইরে মানে কি মুখী, বহির্মুখী, তো বাইরের দিকটা একটু বেশি মোটা না, ভিতর দিকটা কি বেশি মোটা না চিকন হয়ে গেছে, পুরা ওই যে কিছু মেয়ে থাকে না মানে পুরা সাজারে টাজারে কইরা কোমর একটা চিকন করে ফেলায়, তো এটার মতো হয়ে গেছে আর কি। তাহলে কি হয়েছে, নিচের দিকটা কি স্যার চিকন, আর উপরের দিকটা কি মোটা। এখন তুমি আমার দেখো ইন্টারস্টিশিয়াল কোষ কই লেখা আছে কিনা, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, দেখছো কার 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 মাঝখানে আছে, দুইটা পেশিয়াবনী কোষের মাঝখানে আছে না, বাইরের দিকে আছে না ভিতরের দিকে আছে, এটাই বলছে অন্তর্মুখী পেশিয়াবনী কোষের ফাঁকে ফাঁকে। মিলছে কিনা কথাটা, কিন্তু এত কঠিন কথা আমি জীবনও দিব, জীবনও দিবে না। কিন্তু আমার কথা হচ্ছে বইয়ের প্রত্যেকটা শব্দ কিন্তু তুমি ছবির সাথে মিলাইতে পারবা, বাট সমস্যা বেশি মিলাইতে গেলে পরে মাথা ব্যথা কাজ করতেছে না, তাই না? এই জন্য সার্চ যেগুলো দেখাবো এর বাইরে হুদায় মুখস্থ করতে যাইও না, আর সার্চ এর দূর বুঝাই দিব, এর দূরের মধ্যে যথেষ্ট থাকো। দেন আসো স্যার ম্যাসোগ্লিয়া গেসে শব্দটা থাকতো, এটা আসে আবার ম্যাসোগ্লিয়া গেসে অবস্থান করে, সে থাকে কোন দিকে স্যার, ভিতরের দিকে না, আর ভিতরের দিকে কি ম্যাসোগ্লিয়া আছে না নাই, ম্যাসোগ্লিয়া, এই যে সে ম্যাসোগ্লিয়ার সাথে লাইগা থাকে। আচ্ছা নেক্সট আসো, এটা পুরুত্ব দেওয়া আছে, মানে এটার আকার দেওয়া আছে কোষটার, এই কোষের আকার 5 মাইক্রোমিটার, এটা পাশিষ্টা দিয়ে রাখো, মানে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই দাগায় নাই দেখছো, আর যেগুলো দরকার নেই এগুলো দাগানো আছে। তাহলে কত মাইক্রোমিটার স্যার, 5 মাইক্রোমিটার। এখন স্যার ওর মধ্যে নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া, এগুলো আমরা দাগাবো না, এগুলো থাকতেই পারে, কোষ আছে কোষ এগুলো থাকবে না, আমার একটা জিনিস জানতে হবে স্যার, এর মধ্যে যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার, মসৃণ আর অমসৃণ, ওর মধ্যে থাকে মসৃণটা, এটা পরীক্ষা দিয়ে দেয় যে নিচের কোনটা ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে ভুল দিয়ে রাখে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ থাকে না মসৃণ থাকে, মসৃণ। এখন আসো এই ইন্টারস্টিশিয়াল কোষ, এই স্যার কথা কয় না, ইন্টারস্টিশিয়াল কোষ এই হাইপোস্টোম মনে আছে, মুখচিত্রটা কি বলছিলাম, হাইপোস্টোমের নিচে একটা বৃদ্ধি এলাকা তৈরি করে, কি এলাকা, বৃদ্ধি এলাকা। স্যার আমাদের সম্পূর্ণ মুখের দিকে তাকাও, একটা ফ্রেশ প্ল্যাটেন্ট একটা অবস্থা না, বা ঠোঁটের জায়গায় সে কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে না, তো ওদের মুখের এই জায়গাটা যে উঁচু হয়ে যায়, যে কোনো প্রাণী মুখের ঠোঁটের জায়গাটা একটু উঁচু হয়ে থাকে না, মুখের জায়গাটা যে খাবার খায়, তো এই উঁচু এলাকাটা কে তৈরি করে, ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা বলছে বৃদ্ধি এলাকা। তাই আমি সেটা আসবে হাইপোস্টোমের নিচে বৃদ্ধি এলাকা কে তৈরি করে, ইন্টারস্টিশিয়াল কোষ। স্যার কোষের ছবিটার দিকেও খেয়াল রাখো, এটা ছবি আঁকা লাগবে না, এটা পরীক্ষা আসবে না, আসবে পুরোটা একসাথে, বাট এমসিকিউ চলে আসতে পারে, এটা দিয়ে বলবে এটা কোন কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। নেক্সট চলে আসো কাজ কি স্যার, স্যার খুবই গুরুত্বপূর্ণ এটা কাজটা, কারণ স্যার এই কোষটা ইচ্ছা করলে যে কোনো কোষে পরিণত হইতে পারে, যেটা বলছে সে প্রয়োজনে যে কোনো বহিতকীয় কোষে পরিণত হবে, যে কোনো কুন্তকীয় কোষে। আর মনে আছে হাইড্রারে মারলে কি মরে নাকি আবার দুইটা হয়ে যায়, কার জন্য হয় জানো, এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে, কারণ সে তো যে কোনো কোষ পরিণত হয়ে যেতে পারে। ও আর সমস্যা নাই, তুমি যেটা আছে অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে, এটা মনে রাখলে। আচ্ছা তাহলে রোল দাগ দাও, পুনরুৎপত্তি ক্ষমতা, কি ক্ষমতা, তাহলে পুনরুৎপত্তি ক্ষমতা আবার মনে আছে ওই যে অজন করে মুকুল দিয়া, এই মুকুল টুকুল তৈরি করতে কে সাথে করে, ইন্টারস্টিশিয়াল। আচ্ছা নেক্সট সে কয়দিন, আচ্ছা যেটা দেওয়া আছে আমি দেখতেছি, দেন আসো একটা পয়েন্ট আছে দাগ দাও, 45 দিন, কতদিন, পাশিষ্টা দিয়ে রাখো, সে প্রতি 45 দিন পর পর, কতদিন পর পর, 45 দিন পর পর তার দেহের অন্যান্য যত কোষ আছে
সব কোষে সে প্রতিস্থাপন করে দেয়। কি করে দেয় স্যার? তাহলে সারা দেহে যত কোষ আছে কয়দিন পরে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? পলিথিন। ধরো তোমার একটা জনন কোষ আছে, এই জনন কোষটা সে চেঞ্জ করে নতুন করে আবার একটা জনন কোষ বানায় দেয়। কে দেয় এই কাজটা? কি করে দেয়? ইন্টারস্টিশিয়াল। আর এই ক্ষমতাটা বলে টোটিপটেন্ট ক্ষমতা। স্টার দিয়ে রাখ। কি ক্ষমতা স্যার? টোটিপটেন্ট। হ্যাঁ, নতুন পয়েন্ট কোনটা বলো? বলো, দাঁড়াও ওয়েট। গ্যাস্ট্রোডার্মিসের নষ্ট হয়ে যাওয়া যে কোনো কোষ, ওই যে আমি বললামই, সে যে কোনো কোষ তৈরি করতে পারে। এটা এপিডার্মিস হোক, গ্যাস্ট্রোডার্মিস যে কোনো কোষ। বলো স্যার, মুকুল যে হয়, মুকুল যেই প্রক্রিয়া তৈরি হয় এই প্রক্রিয়াটার নাম মুকুলত্ব। মুকুল হচ্ছে ছোট চারাটা, আর প্রক্রিয়াটার নাম হচ্ছে মুকুলত্ব। কথা বলতে পারছি? আচ্ছা, না না সব সংবিধি কোষ। কি কোষ? এই যে এটা তো সংবিধি কোষ। আসো, তো এগুলা বলছে কার কার ফাঁকে ফাঁকে থাকে? পেশি আবরণী। স্যার, সবগুলা কোষই তো কার ফাঁকে ফাঁকে থাকবে? কারণ পেশি আবরণী কোষ তো সবচেয়ে বেশি থাকে আর বড় থাকে। তো এইটা আমরা আর দাগাবো না, কিন্তু এখানে সমকোণ শব্দ থাকবে। সে পেশি আবরণী কোষের সাথে সমকোণ থাকে। কিভাবে থাকে স্যার? বিক্ষিপ্ত শব্দ দাগানো থাকবে। কথা হচ্ছে সে কই কই বেশি থাকে। সে কই বেশি থাকে? কোষিকায় বেশি থাকে, হাইপোস্টোমে বেশি থাকে, পাদচারটিতে বেশি থাকে। এটা বক্স করে বেশি গুলো থাকে, ডিস্টার্ব দিয়ে রাখো। এটা এমসিকিউতে আসে যে সংবেদী কোষ কোথায় কোথায় বেশি থাকে। কোথায় কোথায়? কোষিকায়, হাইপোস্টোমার কোথায়, পাদচারটি। স্যার আমি আরো সিম্পল ভাবে বলি কোথায় বেশি থাকবে। যেই জায়গা দিয়ে তুমি কোনো জায়গায় টাচ করো, সংবেদী মানে কি? তোমার কেউ যদি টাচ করে তুমি টের পাও না? কেউ টাচ করলে তো আমরা টের পাই যে আমার কেউ টাচ করছে। যে জায়গায় ওর টাচ লাগে ওই জায়গাতে বেশি থাকে। পাদচারটি দিয়ে কোনো জায়গায় লেগে থাকে তাহলে ওখানে সংবেদী কোষ থাকবে। তারপরে মুখ দিয়ে খাবার খায়, খাবার টেস্ট নেওয়ার জন্য সংবেদী কোষ থাকবে। আবার কোষিকা দিয়ে কি করে? অন্য প্রাণীর আক্রমণ করে না, তাহলে ওখানে অন্য জায়গায় টাচ করে না, ওই জায়গায় থাকে। দেহকাণ্ড তো লেখে নাই স্যার। লেখছে না, দেহকাণ্ড যে থাকে না ব্যাপারটা তো এমন না। বলছে কি বলছে? কোষিকা কেমনে দেহকাণ্ড? কোষিকা দেহকাণ্ডের একটা অংশ বলতে পারো, বুঝো নাই? এখন থাকে না এটা বলছে না বেশি থাকে বলছে। তা আমার তো এমন কিন্তু বেশি থাকবে। আমার কি বলবে যে সংবিধি কোষ কই থাকে? সংবিধি কোষ তো এপিডার্মিসও থাকে, গ্যাস্ট্রোডার্মিসও থাকে। তো বেশি থাকে বললে কোনটা দেখাইতে হবে? এই তিনটা সমস্যা। ওকে স্যার, এখন আসো এগুলা থেকে রোম বাইর হয়। এই যে দেখো, এটা সংবিধি কোষ, এখান থেকে দেখো সুতার মতো সুতা বাইরেছে কিনা, এগুলো বলে সংবিধি রোম। কি রোম স্যার? তো সংবিধি রোম দেখলে কি দেখাইতা? সংবিধি কোষ। আর এটা আসবে না পরীক্ষা, কারণ এটা পারবে সবাই। সংবিধি রোম কই থাকে? সংবিধি কোষে থাকে। আচ্ছা, এখন আসো এই সংবিধি কোষের থেকে যে সুতাগুলা বাইর হয়, এর এক প্রান্ত থেকে না সংবিধি রোম বাইর হয়েছে, এই প্রান্ত থেকে কি রোম বাইর হয়েছে? কিন্তু আরেক প্রান্ত থেকে আবার রোম বাইর হয়েছে, কিন্তু ওই রোম কিন্তু সংবিধি রোম না, ওই রোমটা হচ্ছে স্নায়ু রোম। বলে স্যার সংবিধি কোষ থেকে আবার স্নায়ু রোম কেন বাইর হয়েছে? আসলে এটা সংবিধি কোষের রোম না, এটা স্নায়ু কোষের রোম। এটা হচ্ছে স্নায়ু রোম। এই স্নায়ু রোমটা এসে সংবিধি কোষের সাথে কানেক্টেড করে থাকে। এই যে এটা যাই এটার সাথে কানেক্টেড থাকে। কথা বুঝতে পারছো? সংবিধি কোষ কার সাথে কানেক্টেড থাকে? স্নায়ু কোষের সাথে। কারণ আমাদের দুই ধরনের কোষ আছে, তোমরা কি নাম শুনছো কিনা আমি জানি না। একটা হচ্ছে সংবিধি কোষ আর একটা হচ্ছে, আচ্ছা সংবিধি নিউরন আর তেষ্টিয় নিউরন নাম শুনছো? আচ্ছা, এগুলো আমাদের সব জুলুজের অষ্টম অধ্যায়ের মধ্যে আছে। আমি যে সহজ করে বলি, আমাদের মাথা যে নিউরন কোষ আছে না, এটা তিন ভাগে ভাগ করছে। একটা রাখা হচ্ছে সংবিধি নিউরন, একটা বলে তেষ্টিয় নিউরন বা মটর নিউরন, আর একটা বলে মিশ্র নিউরন। সংবিধি নিউরনের কাজ হচ্ছে তোমার কেউ টাচ করছে, তুমি এই খবরটা পাও। কেমনে পাও? সংবিধি কোষে এই খবরটা ব্রেনের মধ্যে পাঠায়। কারণ ধরো তুমি হঠাৎ করে দেখছো যে বাইকে আসতেছে, কি 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 দিয়ে দেখছো? চোখ দিয়া। এই খবরটা চোখ থেকে মাথাকেই পাঠাইছে সংবিধি কোষ। তারপরে সাথে সাথে মাথা তোমার পায়ে কি আদি দিচ্ছে, আর সামনে গাছ না গাইলে আল্লাহর কাছে চলে যাওয়া লাগবে, তাই না? কারণ এই খবরটা কোন কোষে পাঠাইছে? এই ব্রেন থেকে পায়ের কাছে পাঠাইছে চেস্টীয় কোষ। কি কোষ? আবার কিছু কিছু কোষ আছে দুইটা কাজে করতে পারে, ওইটারে বলে মিশ্র কোষ। বুঝতে পারছি? তা আমাদের এই সংবিধি কোষ কোন কোষ? এক ধরনের স্নায়ু কোষ। তাহলে সংবিধি কোষ কি ব্রেনের কোষের সাথে কানেক্টেড থাকা লাগবে না? আমাদের সংবিধি কোষ আছে হাতে, কারণ তোমার টাচ করলে তুমি টের পাও। তাহলে টাচ দিয়ে পাও, ব্রেনে কেমনে যায়? অবশ্যই কেউ না কেউ তো নিয়ে দেয়। কে দিয়ে দেয়? সংবিধি কোষ নিয়ে দেয়। নিয়ে কোন কোষের দেয়? ব্রেনের কোষ। আর ব্রেনের কোষের কি কোষ বলি আমরা? স্নায়ু কোষ। কথা বলতে পারছি? এই জন্য সংবিধি কোষ কার সাথে কানেক্টেড থাকে? স্নায়ু কোষের সাথে। আচ্ছা, এটা বলছে যে অপর প্রান্ত থেকে গুটিকাময় নোডিউল যুক্ত শব্দ থাকবে। কি যুক্ত? নোডিউল। ওই যে দেখো স্যার, আমি যদি তোমার দেখাই, এই যে স্নায়ু কোষ, এটা কি রুম? কিন্তু এই রুমের মধ্যে কি কোনো উঁচু অংশ ছিল এরকম? কিন্তু এই রুমের মধ্যে দেখো তো একটু উঁচু অংশ আছে কিনা, ফুলা ফুলা অংশ আছে কিনা? ফুলাটা অংশের বলছে নোডিউল। কি হল স্যার? আচ্ছা, কই তোমাদের বই? স্যার গুটিময় ইংরেজি নামটার দিকে তাকাও। আচ্ছা, খেয়াল করো। কাজ কি? এটার কাজ কি?
বিভিন্ন ধরনের উদ্দীপনা নিবে, পরিবেশ উদ্দীপনা নিয়ে কার কাছে পাঠাবে? মাথায়, মানে ব্রেন। ব্রেন তো মানে স্নায়ুকোষ। তাহলে ওর কাজ হচ্ছে উদ্দীপনা নিয়ে কার কাছে পাঠানো? স্নায়ুকোষের কাজ হবে কি? ওর উদ্দীপনা গুলো গ্রহণ করা। একজনে পাঠায় তাহলে আরেকজন অবশ্যই কি করবে? গ্রহণ করবে। এবার স্নায়ুকোষ কি কোষ? তো এইটাও কই কি গিয়ে অবস্থান করে? আর কিছু দেখানোর দরকার নাই, তুমি একটা জিনিস দাগ দাও, ওর মধ্যে স্নায়ু রুম থাকে। কি রুম থাকে? আর স্নায়ু রুম গুলো একসাথে মিললে কি তৈরি করে? ওই যে দেখবো হরলিক্স কমপ্লেনে যে অ্যাড গুলো দেখায়, দেখবে একটা ক্যামেরা আসতে করে মানুষের ব্রেনের ভিতরে ঢুকে জালের মতো একটা দেখায় না, এটা বলে স্নায়ু জালিকা। অনেকগুলা স্নায়ু রুম মিললে কি, অনেকগুলো সুতো মিললে কি তৈরি করে? জাল তৈরি করে। কাজ কি? ওর কাজ হচ্ছে ওই যে ওই খবর পাঠাইছিল, ওর খবরগুলো কি করবে স্যার? গ্রহণ করবে, সংগ্রহ করবে। লাস্ট আসো গ্রন্থি কোষ। কি কোষ? লাগবো না। 5 নাম্বার গ্রন্থি কোষ। কি কোষ? দাগ দাও। দানা বিশিষ্ট, দানা শব্দটা বিশিষ্ট দিয়ে রাখে। এমসিকিউ তে আসে নিচের কোন কোষটা দানা বিশিষ্ট? গ্রন্থি কোষ। এই যে দেখো গ্রন্থি কোষের ছবি দিয়ে দানা আছে না নাই স্যার? দানা। তাহলে দানা বিশিষ্ট কোনটা স্যার? গ্রন্থি কোষ। কথা হচ্ছে এটা কই বেশি থাকে? মুখছিদ্রে বেশি থাকে আর পাদচারীতে বেশি থাকে। এটা বক্স করে রেজিস্টার দেওয়া। তাহলে গ্রন্থি কোষ কই কই বেশি থাকে? মুখছিদ্র। কেন মুখছিদ্র পাদচারীতে বেশি থাকে বলি? স্যার মুখ দিয়ে খাবার খায় না, তো খাবার খাইতে হলে গ্রন্থি কোষ থেকে কি হবে? বিভিন্ন রস নিঃসরণ হবে। রস নিঃসরণ হলে খাবার পেটে ঢুকাইতে সুবিধা, হজম করতে সুবিধা বা গিলতে সুবিধা। আর পাদচারীতে কি করে? কোনো জায়গায় লেগে থাকে। 18 রস খরণ করা লাগবে না, মনে আছে? পাদচারীতে 18 রস খরণ হয়। কে খরণ করে? এটা গ্রন্থি কোষ। কই কই বেশি থাকে? মুখে আর পাদচারীতে। কাজ কি? ওই যে কাজগুলো এখানে দেখবা স্যার, যে 1 নাম্বার মিউকাস খরণ করা, কারণ ওর মধ্যে মিউকাস দানা থাকে, ওই যে দানা আছে। আর মিউকাস কি করে স্যার? পিচ্ছিল, যেহেতু আঠালো, এটা লেগে থাকতে সাথে করে। দেন মনে আছে পাদচারীতে বুদবুদ সৃষ্টি করছিল, এই কোষই করে। দেন মুখছিদ্রে যে আমাদের গ্রন্থি কোষ থাকে, ওর কাজ কি? ও রসকরণ করবে, বাট খাবার গিলতে সহায়তা করে। দাগ দাও, সেটা হচ্ছে গলাৎকরণের সহায়তা করে। গলাৎকরণ মানে কি? খাবার গিলা। এবার আসো জনন কোষ। কি কোষ? জনন কোষের কাজ কি? জনন করা। জনন কোষ নিয়ে পড়ি। আর নিউরোসাইট তো পড়া লাগবে না, তাই না? নিউরোসাইট আমরা আলাদা করে একবার পড়ে ফেলছি, এখানে কিচ্ছু পড়ার দরকার নেই, কারণ নিউরোসাইট নিয়ে আমরা আলাদা করে একবার বিস্তারিত পড়ছি। তো জনন কোষ আসো, জনন কোষ কই থাকবে? সিম্পল জনন অঙ্গে থাকবে, মনে আছে? উপরে থাকে শুক্রাশয়, নিচে থাকে ডিম্বাশয়। তো জনন কোষ কয় ধরনের স্যার? আমরা সবাই জানি। শুক্রাণুর গঠন আর ডিম্বাণুর গঠন এগুলো আমাদের সব জুলজির অষ্টম অধ্যায়ে আছে। তো আমরা এখানে দেখি শুক্রাণুর 3টা অংশ থাকে। একটা মাথা থাকে, একটা মধ্যখণ্ড থাকে, মধ্যখণ্ডের মধ্যে সেন্টিউল থাকে, আর একটা লম্বা লেজ থাকে। একদম লেজটা বিচলন কম, লেজটা নড়াচড়া করতে পারে। শুক্রাণু দেখছো না ছবি? শুক্রাণু লেজগুলো নড়াচড়া করে না। তাহলে একটা শুক্রাণু কয়টা অংশ? 3টা। আর এই শুক্রাণু মাথার মধ্যে নিউক্লিয়াস থাকে একদম। তাহলে শুক্রাণু, আর এটা সবাই জানে, শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়। শুক্রাণু হয় ক্ষুদ্র আর ডিম্বাণু হয় বড়, এটা সবাই নরমালি জানে। তাহলে একটা শুক্রাণু কয়টা অংশ স্যার? 3টা। মাথা, মধ্যখণ্ড আর কি স্যার? লেজ। যে মাথাটা আছে, মাথাটা কি যুক্ত? নিউক্লিয়াস। মধ্যখণ্ডে একটা কি থাকে? সেন্টিউল। আর লেজটা কি হয়? নড়াচড়া করতে পারে, বিচলন করে। আর যে ডিম্বাণু, ডিম্বাণু যে তৈরি হয়, ডিম্বাণু একা তৈরি হয় না, ডিম্বাণুর সাথে আরো 3টা কোষ তৈরি হয়, এগুলো বলে পোলার বডি। কি বডি? তো কয়টা পোলার বডি তৈরি হয় স্যার? নরমালি আমাদের যে শুক্রাণু তৈরি হয় না, কোন প্রক্রিয়া? মাইটোসিস না মিওসিস? মিওসিস। সবাই জানে শুক্রাণু ডিম্বাণু কোন প্রক্রিয়া তৈরি হয়। তো মিওসিস প্রক্রিয়া কয়টা কোষ তৈরি হয়? 2টা না 4টা? মাইটোসিসে 2টা তৈরি হয়, মিওসিসে 4টা। মিওসিসে 4টা। তাহলে শুক্রাণু যে তৈরি হয় কয়টা তৈরি হবে? 4টাই। কোনোদিন শুক্রাণু একটা তৈরি হয় না। শুক্রাণু তৈরি হলে কয়টা তৈরি হয়? ডিম্বাণু তৈরি হলে কয়টা তৈরি হয়? 4টা। ডিম্বাণু 4টা তৈরি হয় না। ডিম্বাণু তৈরি হয় একটা, লগে কয়টা পোলার বডি তৈরি হয়? 3। এটা আমরা সামনে বিস্তারিত পড়ব। নেক্সট আসো, আমাদের কোন কোন কোষটা বাকি আছে? আচ্ছা, নিউরোসাইটের তো পড়ছি, নিউরোসাইট তো পড়া হয়েছে। নিউরোসাইট এখানে একটা জিনিস দাগ দাও। নিউরোসাইট সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এক জায়গায় পাওয়া যায় না, কম পাওয়া যায়। কম পাওয়া যায় না, তা পাওয়া যায় না, সেটা তো পদতল। কি তল? পদল মানে কি? পাদচারী। তুমি বলো, সে কি পদতল দিয়ে কি কারোর আক্রমণ করে? এই পদতল দিয়ে কি আক্রমণ করে না? লেগে থাকে। তাহলে ওখানে কি নিউরোসাইট কোষ রেখে লাভ আছে? কারণ নিউরোসাইট কোষ দিয়ে কি করে? বিষাক্ত পদার্থ দিয়ে অন্য প্রাণী মাইরা ফেলে। আর নিউরোসাইট কোষ সবচেয়ে বেশি কই থাকে? কোষিকায়। এটা আমরা জানি, তাই না? নেক্সট ক্লাসে কি পড়বো? যদি আজকে পড়ানোর কথা ছিল, কি ডানমিসের কোষ পড়বো আমরা? গ্যাস্ট্রোনমিস। এই যে দেখো সেম পড়াগুলো, গ্রন্থি কোষ এই লেখাটাই আবার, কিন্তু দাগানোর কিছু নাই। ওই যে সেম লেখাটা ইন্টারস্টিস করে, এগুলো দাগানো লাগে না। সংবেদী কোষ দাগানো লাগবে না, স্নায়ু কোষও দাগানো লাগবে না। একটু বসেন, বুঝাইয়েন না। স্নায়ু কোষ নিয়ে পড়া লাগবে না, সংবেদী কোষ নিয়ে পড়া লাগবে না, কারণ এটা কি পড়ছি না পড়ি নাই আমার বলো? সেম কোষে, তাহলে আমি এটা দাগাবো কেন? তাই এটাও দাগানো লাগতেছে না, সংবেদী কোষও দাগানো লাগতেছে না, ইন্টারস্টিসিয়াল কোষও দাগানো লাগতেছে না। তাহলে দাগানো লাগবে কোনটা বলো তো? 2টা আছে, 2টা আমি একটু 5 মিনিট বসেন, আমি একটু দাগাই দিই। হ্যাঁ, পেশিরামণি কোষটা লাগবে। তাহলে এখন আমরা কোন ডানমিস আসছি? গ্যাস্ট্রোনামিস। তো আমরা জানি গ্যাস্ট্রোনামিস কি বাইরে না ভিতরে? তাহলে এটা কি স্তর? বহিঃস্তর না অন্তঃস্তর? তাহলে একটু দাগ দেন। মানে এখানে কোষ কয়টা থাকে স্যার? টোটাল 5টা। 5 শব্দটা কোন দাগ দেন।
আমি তো এটার জন্য আমার আলাদা করে 5 মিনিট পড়াবো না, বুঝো না? একটু বসো, ধৈর্য ধরে আমি শেষ করে দিতেছি। এখন 5টা কোষ যে থাকে, প্রথম কোষের নাম কি জানি আমরা? পেশি অঙ্গ। কারণ এটার আর একটা নাম পুষ্টি কোষ। কারণ এটা কই থাকে? বাইরে না ভিতরে? আর ভিতরের কোষে তো আমাদের খাবার হজম হয়, পেটে খাবার হজম হয় না। তো এই খাদ্য, এই কোষটা খাবার হজম করতে সহায়তা করে, জন্য এটার কি কোষ বলে? পুষ্টি কোষ। যেখানে বলছে দেখো, ঠিক আগের পেশিয়াময় কোষে বৈশিষ্ট্য যা, এই পেশিয়াময় কোষে বৈশিষ্ট্য তাই, তো দুইটা তো একই। এই জন্য আমরা এগুলো দাগাবো না। ওই যে সম্পূর্ণ, তারপরে এটা পেশিলেস থাকে, এগুলো আমরা দাগাবো। পেশিলেস শব্দটা ছিল কিনা, মায়োনিম শব্দটা ছিল কিনা, দাগাবো না। কিন্তু আমাদের এটা লাগবে, এই কোষগুলো পুষ্টি ক্রিয়া সাহায্য করে, এই জন্য এগুলোর কি কোষ বলা হয়? তাহলে পুষ্টি কোষ বলা হয় এটা, এটা মাথায় রাখবে। এখন পেশিয়াময় কোষ নাকি আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে প্লাজেলীয় কোষ আর একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। কি কি বলছে? প্লাজেলীয় আর ক্ষণপদীয়। তো প্লাজেলীয় কোনটা স্যার? যেটা দেখতে, যেটা ভিতরে প্লাজেলা আছে। আর ক্ষণপদীয় যেটা ক্ষণপদ থাকে, ওই যে এমিবার ক্ষণপদ থাকে, নাম শুনছো না তুমি? দেখে যে এই কোষটা দেখো তো, আঙ্গুলের মতো ক্ষণপদ আছে কিনা, তাহলে এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। আবার এই কোষটার মধ্যে দেখো প্লাজেলা আছে কিনা, চুলের মতো, তো এটা হচ্ছে প্লাজেলীয় কোষ। তো প্লাজেলার কোষের মধ্যে প্লাজেলা কয়টা থাকে? স্টার দিয়ে রাখো 1 থেকে 4টা। আর ক্ষণপদীয় কোষের মধ্যে কি থাকবে? ক্ষণপদ থাকবে, নাম শুনলেই বোঝা যায়, দাগানোর দরকার নেই। কাজ স্যার এইটার কাজ যা, ওই আগেরটার কাজও তা। কিন্তু এখানে যদি অতিরিক্ত 2টা কোষ আসছে, তাহলে এই 2টা কোষের কাজ জানতে হবে না? 2টা কোষের কাজ কি? 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, এটা দাগানো হয়েছে এই জন্য দাগাবো না। 2 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, দাগানো হয়েছে, লাগবে না। তারপরে যেটা লাগবে, এই যে 3 নম্বরটা লাগবে। প্লাজেলীয় কোষের কাজ হচ্ছে, প্লাজেলা সুতা না, সুতা দিয়ে নড়াচড়া করে। সুতাটা কি করে স্যার? এই নড়াচড়া করলে সুতাটা খাদ্যের সাথে ধাক্কা খায়, দেখা গেলে খাদ্য কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে সে কি করে? খাদ্যরে ক্ষুদ্র কণায় পরিণত করে। তাহলে খাদ্যরে ক্ষুদ্র কণায় পরিণত করে কোন কোষ? প্লাজেলীয় কোষ। আচ্ছা, এমন আবার কি করতে পারে স্যার? প্লাজেলা দিয়ে নড়াচড়া করে পানিও মুখের ভিতরে ঢুকাইতে পারে। আর ক্ষণপদী কোষের কাজ কি? ক্ষণপদী কোষের কাজ হচ্ছে যে খাবারটাই ভিতরে ঢুকাই ফেলবে। সে একটা খাবার আসছে, খাবারের কণা, সেটা ভিতরে ঢুকাই ফেলে, ঢুকাই দরজাটা বন্ধ করে দেয়। তাহলে খাবার গিলে ফেলতে সহায়তা করে। তাহলে ক্ষণপদী কোষ খাদ্য কণা গিলতে সহায়তা করে, খাদ্য কণা কোষের ভিতরে ঢুকাই ফেলে। এবার আসো গ্রন্থি কোষ। কি কোষ? এটা বললে আজকে পড়া শেষ। কই থাকে এটা জানার দরকার নাই, কিন্তু গ্রন্থি কোষ কই কই বেশি থাকে এটা জানতে হবে। কই থাকে? মূল দেহ আর হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকে, 5 স্টার দাও। আর পদতলে সবচেয়ে কম থাকে, 5 স্টার। সবচেয়ে কম থাকে কই? পদতলে। আর সবচেয়ে বেশি থাকে কোথায়? তোমার প্রশ্ন এখানেই একটা প্রশ্ন থাকবে স্যার, একটু আগে যখন পড়ছিলাম তখন কইছিলেন গ্রন্থি কোষ সবচেয়ে বেশি থাকে পদতলে, পড়ি নেই? গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে, এপিডার্মিসের ক্ষেত্রে, এখানে এসে আবার কেন কম কইলো? প্রশ্ন জাগে কিনা? তার একটা কারণ আছে স্যার। এখানকার গ্রন্থি কোষটা কই থাকে স্যার? ভিতরে। ধরো আমার এই কলমটাই হচ্ছে একটা হাইটটা, তার মানে এটা কি তল? পতল। আমি যেখানে লাগাইছি আমার হাতের সাথে, বলতো কলমের বাইরের দিকের কোষটা আমার হাতের সাথে লাগছে না ভিতরের দিকে? তো বাইরেরটার মধ্যে আমার গ্রন্থি কোষ লাগবে। কলমের ভিতরে কি ফাঁকা জায়গা আছে না নাই? তাহলে এই কলমের ভিতরে কি ফাঁকা জায়গা আছে না? ভিতরে ওই ভিতরের জায়গাটা কি আমার হাতের সাথে লাগছে? তাহলে আমার এখানে আমি গ্রন্থি কোষ দিয়ে কি করবো? কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এপিডার্মিসের ক্ষেত্রে গ্রন্থি কোষ এক জায়গায় বেশি থাকে, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে আরেক জায়গায় বেশি, দুইটা ক্ষেত্রে ভিন্ন। এটা তবে এটা আবার কই অনুপস্থিত থাকে? কোষিকা অনুপস্থিত থাকে। লাগতেছে না, কারণ এটা থাকতেছে কই? ভিতরে থাকতেছে। তো ভিতরে আমি গ্রন্থি কোষ দিয়ে কি করবো? আশা এটা আবার 2 প্রকার হয়। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা গোল দাগ দাও মিউকাস ক্ষরণকারী, আর একটা গোল দাগ দাও এনজাইম ক্ষরণকারী। কয় প্রকার? তো মিউকাসের কাজ কি? মিউকাস ক্ষরণ করবে। মিউকাসের কাজ কি? আর কই থাকে নরমালি? এটা হাইপোস্টোম, মুখের ভিতরে। আর মিউকাস যেহেতু পিচ্ছিল হয়, খাবার কি করতে সহায়তা করবে? গিলতে। আর এনজাইম ক্ষরণকারী, এনজাইম দিয়ে কি করে? মানুষ খাবার হজম করে। তো এটা কই থাকে স্যার? এটা ওই হাইপোস্টোম ছাড়া অন্যান্য জায়গায় থাকে, এবং এটা থেকে কি করিতে হয়? এনজাইম। তাহলে 1 নাম্বার গোল দাগ দাও, মিউকাস দিয়ে খাবার গিলতে সহায়তা করে, আর এনজাইম দিয়ে খাবার পরিপাকে সহায়তা করে। আজকের পড়া এতটুকু। গুড বাই।